ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পরিবর্তিত পরিস্থিতিতে অনেক ঠিকাদারি গা ঢাকা দেয়ায় ঢাকার 2 সেটের অসমাপ্ত কাজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। উন্নয়ন কাজ বন্ধ রয়েছে অনেক এলাকায়। দক্ষিণ সেটের 14টি ঠিকাদারি প্রতিষ্ঠান 5 অগাস্টের পর কাজে ফেরেনি। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদার বাছাইয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রভাব এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। নাজিবুর রহমানের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রনি রায়হান। এটি রাজধানীর মুগদা হাসপাতাল লাগোয়া একটি সড়কের চিত্র। এক পাশে শিক্ষা প্রতিষ্ঠান, অন্য পাশে সরকারি হাসপাতাল। তবুও খানাখন্দে ভরা গুরুত্বপূর্ণ সড়কটি সংস্কারের উদ্যোগ নেই স্থানীয় জনপ্রতিনিধি কিংবা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিংবা মুষলধারে বৃষ্টি, মুগদা হাসপাতাল সংলগ্ন এই সড়ক ধরে চলা হাজারো মানুষের ভোগান্তিটা নিত্যদিনের সঙ্গী। দীর্ঘ সময় ধরে চলা নানা প্রকল্প হাতে নিলেও তা বাস্তবায়ন করতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না কেউ। গাড়ি আটকে যায়, উল্টে যায়, বাচ্চা সহ পড়ে যায়। ভাই, এই রাস্তা ভালো করার লোকে নাই। পানি জমা থাকলে কোনো দেখার কোনো ইয়া নাই। গাইনি পেশেন্টগুলো এখানে এই পর্যন্ত আসতে গেলে পরে মানে তারা অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে আর কি। মুগদা মান্ডা সড়কটির বেহাল দশা কাটাতে 60 ফিট রাস্তা নির্মাণের পরিকল্পনা ছিল দক্ষিণ সিটি কর্পোরেশনের। ঠিকাদারি প্রতিষ্ঠান ট্রায়াঙ্গেল কর্পোরেট সরকার পরিবর্তনের পর আর কাজে ফেরেনি। এ রাস্তার কিছু অংশ দখলমুক্ত করা হলেও পুনরায় সেখানে বাড়ি দোকানপাট বানাতে ব্যস্ত দখলবাজরা। রাজধানীর কলাবাগানের এই সড়কটির চিত্র একই। সড়কটির বেশিরভাগ অংশ খনন করে আর কাজ সম্পূর্ণ করেনি পল্টন দাস নামের এক ঠিকাদার। ফোনে যোগাযোগ করা হলেও গা ঢাকা দেয়া এই সকল ঠিকাদারদের পাওয়া যায়নি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এমন ঘটনা আছে 14টি। এমন পরিস্থিতি দ্রুত সমাধানের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। নিয়মতান্ত্রিকভাবে আমরা আগাচ্ছি। যদি তাকে না পাওয়া যায় কিংবা সে কাজ করতে অনীহা প্রকাশ করে, তাহলে সেখানে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে বিশেষভাবে কিছু তাকে নোটিশ দেয়া, শোকজ করা কিংবা এগুলাতে সে যখন ব্যর্থ হবে তখন আমরা সেগুলো ক্লোজ করে নতুনভাবে দরপত্র আহ্বান করে আমরা আমাদের কাজ। সুতরাং যত দ্রুত সম্ভব এই কার্যক্রমগুলো করা যায়। নগর বিশ্লেষকরা বলছেন, ঠিকাদার নিয়োগে সাবেক মেয়রদের একচ্ছত্র আধিপত্য এমন পরিস্থিতির সৃষ্টি করেছে। আমাদের নগরের বিভিন্ন উন্নয়ন কাজের জন্য ঠিকাদার যখন নিয়োগ করা হয়, অধিকাংশ সময় কিন্তু একটা রাজনৈতিক একটা ইনফ্লুয়েন্স থাকে এবং দেখা যায় যে যারা মেয়ররা থাকেন তাদের পরিচিত বা রাজনৈতিক প্রভাব বলে মানুষই বারবার কাজ পায়। তাদের কাজের মান নিয়েও আগে প্রশ্ন ছিল এবং সেই ক্ষেত্রে আমরা অনেক সময় দেখেছি যে দীর্ঘদিন ধরে কাজ পড়ে থাকে। অথচ আমরা বারবার বলেছি যারা কাজ ঠিকমতো ডেলিভার করতে পারেন না, রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরেই যেন কাজ না দেওয়া হয়। ঠিকাদার প্রতিষ্ঠানের পাশাপাশি জনভোগান্তি বাড়ানোর দায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি হেলিকপ্টারটি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি সিওয়া ওয়েলথ ফিল্ডের কাছে বিধ্বস্ত হয়। MI-8 মডেলের হেলিকপ্টারটিতে মোট 14 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে ছিলেন 3 রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রুরা। হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে 6 জন নিহত হওয়ার পাশাপাশি বাকি 8 আরোহী সবাই আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে কোনো ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। জাতিসংঘ সাধারণ অধিবেশনের ৭৯তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে যোগদান শেষে দেশে ফিরলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার ভোর ৩:৩০টায় প্রধান উপদেষ্টা এবং তার সফর সঙ্গীদের বহনকারী কাতার এয়ারওয়েজের বাণিজ্যিক ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২৭ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন ডক্টর ইউনূস। ভাষণে তিনি তুলে ধরেন জুলাই বিপ্লবের বীরত্বগাথা। এ সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এছাড়াও ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন ডক্টর ইউনূস। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আওয়ামী লীগ যুব সমাজের বিরুদ্ধে দাঁড়িয়ে গণহত্যা চালিয়েছে।
তাদের নৈতিক পরাজয় হয়েছে। জাতি এখন ঐক্যবদ্ধ বলেও জানান তিনি। কক্সবাজারে ডাকাতের ছুরিকাঘাতে নিহত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইলের বাসায় গিয়ে গতরাতে পরিবারের সদস্যদের সমবেদনা জানান তিনি। এ সময় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তানজিমের বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে দেখা করেন জামায়াত আমির। পরে নিহত সেনা কর্মকর্তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, বিএনপি নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, আর তা না করা হলে সেটা হবে দুঃখজনক। জিয়া মঞ্চের 31তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে জিয়া মঞ্চের নেতাকর্মীদের নিয়ে শহীদ জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন নেতাকর্মীরা। গয়েশ্বর রায় সাংবাদিকদের বলেন, ছাত্র গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে ফিরতে হবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব, এবং সেখানে আমাদের নেতৃত্ব যদি ব্যর্থতা হয় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনী এবং সীমান্তরক্ষী বাহিনী বিজিপির 123 সদস্যকে চতুর্থ দফায় নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। অপরদিকে মিয়ানমার কারাগার থেকে মুক্তি পেয়ে ফিরেছে 85 বাংলাদেশি। সকালে একাধিক গাড়িতে করে তাদের সবাইকে কক্সবাজার শহরের নুনিয়াছটার বিআইডব্লিউটি এর জেটি ঘাটে নিয়ে আসা হচ্ছে। সেখান থেকে একটি জাহাজে করে তাদের মিয়ানমারের সিটওয়ে বন্দরে পাঠানো হবে। মিয়ানমার বিজিপি ও সেনা সদস্যদের গ্রহণ করতে মিয়ানমার বিজিপি ও বাংলাদেশে নিযুক্ত মিয়ানমার দূতাবাসের কর্মকর্তারা বিআইডব্লিউটি এর ঘাটে উপস্থিত হয়েছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যের আরাকান আর্মির সাথে সরকারি বাহিনী চলমান সংঘাতের মধ্যে গত 2 মাসে নাফ নদী অতিক্রম করে বিজিপির 123 সদস্য বাংলাদেশে ঢুকে পড়ে বিজিবির কাছে আত্মসমর্পণ করেন। তাদের টেকনাফের দমদমিয়া এলাকার একটি বহুতল ভবনে রাখা হয়। এদিকে মিয়ানমারের কারাগার থেকে মুক্তি পাওয়া 85 বাংলাদেশি নাগরিককে নিয়ে গতকাল সিটওয়ে বন্দর থেকে মিয়ানমার নৌবাহিনীর জাহাজ ইউএমএস চিনডুইন কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। আজ সকালে জাহাজটি কক্সবাজার বিআইডব্লিউটি এর ঘাটে পৌঁছায়। আইএমএফ এবং বিশ্ব ব্যাংকের মতো ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসিও অর্থনৈতিক খাত সংস্কারে আর্থিক এবং কারিগরি সহায়তা দেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে সচিবালয়ে বিশ্বব্যাংক এবং আইএফসির প্রতিনিধি দল অর্থ উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে। এরপর সাংবাদিকদেরকে ব্রিফিংয়ে সালেউদ্দিন জানান, অক্টোবরে আইএমএফ এর বোর্ড মিটিংয়ে টাকার বিষয়ে সিদ্ধান্ত হবে। আর্থিক এসব আন্তর্জাতিক সংস্থা থেকে সহায়তা আসবে এনবিআর, ব্যাংক এবং জ্বালানি সহ অন্যান্য খাতে সংস্কারের জন্য। ওরা ওদের সহায়তা, কারিগরি সহায়তা এবং আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারে ফার্দার অক্টোবরে যখন আমি যাব সেখানে আমরা আরও আলোচনা করব। মোট কথা সার্বিকভাবে আমাদের আর্থিক উন্নয়নের জন্য এবং সামাজিক উন্নয়নের জন্য ফ্লাড, পোস্ট ফ্লাড রিহ্যাবিলিটেশন, এগুলো সব ব্যাপারে আলাদা। আর একটা হলো না অ্যামাউন্ট, আমি এখন বলবো না অ্যামাউন্ট, কারণ প্রত্যেকটা ডোনার অন্যান্য ডোনার দেবে, সেগুলো একভাবে ইস্যু করে পরে আপনার কাছে সব জানানো হবে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা এবং ষড়যন্ত্রের অভিযোগে দায়ের করা মামলায় সাজাপ্রাপ্ত দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক এই আদেশ দেন। একই সাথে কারাগারে তাকে ডিভিশন অনুমোদন করা হয়। তামজিদ সুমনের রিপোর্ট। আত্মসমর্পণ করতে সিএমএম কোর্টে উপস্থিত হন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। সে সময় আদালত প্রাঙ্গণে তার ভক্ত সমর্থকরা হাজির হন। মাহমুদুর রহমানের উপস্থিতি ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল আদালত চত্বরে। সকাল 11টায় এজলাসে হাজির হন মাহমুদুর রহমান। মিনিট খানেক শুনানির পর তাকে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ও ষড়যন্ত্র মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।
এই মামলার ঘটনাস্থল আমেরিকায়, সেইটাকে কারসাজি করে বাংলাদেশে ঘটনাস্থল দেখিয়ে সেই মামলা করেছেন এবং জনাব মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে 5 বছরে। আজকে তিনি স্বেচ্ছায় আদালতে এসেছেন, তিনি জেলে যেতে চেয়েছেন, জামিন চান নাই। ওনার বিরুদ্ধে যেই মামলায় সাজা হয়েছে সেইটাই তিনি সারেন্ডার করেছেন। এখন তিনি জেলে গেছেন, বাকি মামলা অতি দ্রুত এই মামলা থেকে তিনি বেরিয়ে আসবেন। মাহমুদুর রহমানের আইনজীবী অভিযোগ করে বলেন, দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে প্রত্যেকটি মামলাই ষড়যন্ত্রমূলক। আইনি লড়াইয়ের মাধ্যমে তাকে কারামুক্ত করা হবে বলে জানান তিনি। যেহেতু তিনি মন্ত্রী ছিলেন, তাকে যেন প্রথম শ্রেণীর মর্যাদা দেওয়া হয়। জনাব মাহমুদুর রহমান জেলে গেছেন, উনি আপিল করবেন, তারপর জেল থেকে বেরিয়ে আসবেন, সেটাই আমাদের প্রত্যাশা দ্রুততম সময়ের মধ্যে। যে মামলায় মাহমুদুর রহমান এবং শফিক রেহমানকে জেল দিয়েছে সেটা একটা প্রহসনের মামলা। যে বিচারক জেল দিয়েছে তিনি আদালত ফরিয়াদির পিছনে পিছনে হাঁটে, আপনারা দেখেছেন। আমাদের আপনাদের কাছে বক্তব্য হলো এই, সঠিক সত্যকে জাতির সামনে তুলে ধরুন। গত সরকারের আমলে বিচার ব্যবস্থা সরকারের পিছনে পিছনে হাঁটতো, এই দৃশ্য সেটাই প্রমাণ করে। এই মামলায় গত বছরের 17 আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনকে আলাদা 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেয়। বিগত সরকারের আমলে সারা দেশে মাহমুদুর রহমানের বিরুদ্ধে 127টি মামলা হয়েছিল। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত রাজনৈতিক সরকারের, কেউ যেন গণতন্ত্র আর হরণ করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় তিনি কথা বলেন। জুলাই বিপ্লবে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের পরিবারের জন্য বীর ভাতা দেওয়ার দাবি জানিয়েছেন হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই অন্তর্বর্তী সরকারের অনেকে 111-এর সরকারের সাথে জড়িত ছিল, তাই সতর্ক হওয়া উচিত ইউনূস সরকারের। পার্বত্য চট্টগ্রামের সহজ সরল জনগোষ্ঠীকে উস্কানি না দিতে প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান হাফিজ উদ্দিন। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের, এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। আপনারা সুপারিশমালা দিতে পারেন, রাজনৈতিক দল সমূহের সাথে আলাপ আলোচনা করে দেখতে পারেন। রাজনৈতিক দল যদি গ্রহণযোগ্য মনে করে, এটি তাদের নির্বাচনী ইশতেহারে দিয়ে জনগণের ম্যান্ডেট তারা নিয়ে নেবেন। হাজিরা বোনাস বৃদ্ধি সহ শ্রমিকদের 18 দফা দাবি পূরণের যৌথ ঘোষণার পর ক্রমশ স্বাভাবিক হয়ে এসেছে শিল্পাঞ্চল আশুলিয়ার শ্রম পরিস্থিতি। অধিকাংশ কারখানায় উৎপাদনে ফিরেছে, তবে আওয়ামী লীগ সরকারের সাবেক 2 সংসদ সদস্যের মালিকানাধীন 2টি কারখানা সহ 19টি কারখানা এখনও বন্ধ রয়েছে। এদিকে সকালে পলাশবাড়ি এলাকায় ডংলিয়ন নামের তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের 2 পক্ষের সংঘর্ষে আহত হয় কমপক্ষে 10 জন। অপরদিকে কাঠগড়ায় লুসাকা গার্মেন্টসে বহিরাগত লোকজনের ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে নিরাপত্তার স্বার্থে আরও 30টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। 1 নভেম্বর থেকে পলিথিন উৎপাদন কারখানায় অভিযান চালানো হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরের নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিকল্প পণ্যের মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক বন্ধ করা হবে। কাউকে শাস্তি দেওয়ার জন্য নয়, পরিবেশকে বাঁচানোর জন্যই এই উদ্যোগ বলে জানান সৈয়দ রিজওয়ানা হাসান। সচেতনতা বাড়ানোর জন্য শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানে যাবে বলেও জানান পরিবেশ, বন এবং জলবায়ু বিষয়ক উপদেষ্টা। অপচনশীল পলিথিন শপিং এই জিনিসটা নিষিদ্ধ 2000 সাল থেকে। তারা এই 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা নিষিদ্ধ পণ্য উৎপাদনের কাজে জড়িত ছিল। 1 নভেম্বর থেকে তাদের পলিথিন উৎপাদনকারী কারখানাগুলোতে অভিযানটা শুরু হয়ে যাবে। পলিথিন যারা উৎপাদন করেন তারা যে কেবল পলিথিন ব্যাগই উৎপাদন করেন তারা আরো অনেক কিছুই উৎপাদন করেন। সুতরাং পলিথিনটা উৎপাদন না করলে তারা কর্মসংস্থানের বাইরে চলে যাবে, এরকম মনে করার কোনো কারণ নেই। আমরা এই অভিযানটা কিন্তু আমরা থামাবো না। প্রশাসনে এখনও স্বৈরাচারে প্রেতাত্মারা বসে আছে, তাদের সরাতে না পারলে সংস্কার করে কোনো লাভ হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজশাহী নগরীর ভুবন মোহন পার্কে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক সমাবেশে
রিজভী এসব কথা বলেন। ভারতের উদ্দেশ্যে রিজভী বলেন, বাংলাদেশ সিকিম ভুটানও নয়। যদি বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চান তাহলে কারো জন্য সেটা মঙ্গল হবে না। রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন। উপদেষ্টা আলী ইমাম মজুমদার উনি 111-এর সময়ও মঈনুদ্দিন ফখরুদ্দিনের পারপাস তিনি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এখন যদি তিনি আবার প্রশাসনের বিভিন্ন দায়িত্বে থাকেন তাহলে ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের কোন সংস্কার কার্যক্রম সফল হবে বলে আমার মনে হয়। দিনাজপুরের সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের সময় শিশুসহ 5 বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি জানায়, সকালে উপজেলার বিরল সীমান্ত পার হওয়ার সময় তাদের আটক করা হয়। আটককৃতরা হল উপজেলার টাঙ্গুয়া গ্রামের পঞ্চনন চন্দ্র রায়, তাপসী রানী রায়, তপু চন্দ্র রায়, প্রভাস চন্দ্র রায় এবং পরেশ চন্দ্র রায়। পরে তাদের বিরল থানায় হস্তান্তর করা হয়েছে। সমবায় ব্যাংকের 12,000 ভরি স্বর্ণের কোনো হদিস মিলছে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ। রোববার দুপুরে কুমিল্লায় এক অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ইতিবাচক মানসিকতার অভাবে সমবায় দাঁড়াতে পারছে না বলেও মন্তব্য তাঁর। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। অবিভক্ত বাংলায় 1922 সালে প্রতিষ্ঠিত হয় সমবায় ব্যাংক। দেশ স্বাধীন হওয়ার পর যা বাংলাদেশ সমবায় ব্যাংক হিসেবে যাত্রা শুরু করে। ব্যাংকটির দীর্ঘ ইতিহাস থাকলেও দুর্নীতি এবং অনিয়মের কারণে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। গত 18 সেপ্টেম্বর সমবায় ব্যাংকের 47তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডাররা অভিযোগ করেন, ব্যাংক থেকে কয়েকশো কোটি টাকা লুটপাট, নিয়োগ বাণিজ্য এবং 12,500 ভরি স্বর্ণ বিক্রি করে আত্মসাৎ করা হয়েছে। এজন্য ব্যাংকটির সাবেক সভাপতি মহিউদ্দিন মহিসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। 13 বছর একটা কমিটি চলছে, সেখানে আপনারা এসে করছেন, আপনারা কোনো ব্যবস্থা নেন নাই। শুধু এককভাবে অধিদপ্তরের পরিচালককে দোষ দিয়ে লাভ নাই, তবে ওনার দায়িত্ব প্রধান ছিল। রোববার কুমিল্লায় পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের 57তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনে যোগ দিয়ে উপদেষ্টা এএফ হাসান আরিফ সমবায় ব্যাংক থেকে 12,000 ভরি স্বর্ণ খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানান। সমবায়ও এই রুরাল ডেভেলপমেন্টেরই একটি অংশ। তার বর্তমান অবস্থা ভয়াবহ। সমবায় ব্যাংক, তো সেই সমবায় ব্যাংকের অবস্থা হচ্ছে 12,000 ভরি সোনা খোঁজ পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে সমবায় ব্যাংকের অবস্থা। সমবায় ব্যাংকের সম্পত্তি আছে, সেই সম্পত্তি বেদখল হয়ে আছে। তো তাহলে এটা হচ্ছে সমবায়ের একটা চিত্র। উপদেষ্টা বলেন, সমবায়ীরা শুধু কমিটি আর ক্ষমতায় যাওয়া নিয়ে ব্যস্ত থাকে, কি উন্নয়ন হলো সেটির দিকে তাদের লক্ষ্য নেই। কমিটি কারা গঠন করবে সেটা নিয়েই মারামারি, কামড়াকামড়ি এবং এটার মামলা গড়াতে গড়াতে সুপ্রিম কোর্টেও যায় এবং একটা বড় অংশ মামলা মোকদ্দমা হচ্ছে সমবায়ীদের মধ্যে। তাহলে তো সমবায়ের যে মূল দর্শন যে আমরা সকলে মিলে কাজটা করব, এখানে তো সকলে মিলে হচ্ছে না। কমিটিতে আমি যাবো, এটাই হচ্ছে এখনকার সমবায়। এদিন সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পল্লী উন্নয়ন ও সমবায় ক্ষেত্রে বার্ড যেসব গবেষণা ও কার্যক্রম চালাচ্ছে তা সংক্ষেপে তুলে ধরেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় মিথ্যা মামলায় সাংবাদিক শফিক রেহমান ও আমেরিকা প্রবাসী ব্যবসায়ী মিজানুর রহমান ভূঁইয়ার সাজা 1 বছরের জন্য স্থগিত করেছে সরকার। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সই করা এক প্রজ্ঞাপনে বলা হয়, শফিক রেহমান এবং মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সাজা শর্ত সাপেক্ষে 1 বছরের জন্য স্থগিত করা হলো। গত বছরের 17 আগস্ট এই মামলায় সাংবাদিক শফিক রহমান ও দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সহ 5 জনকে 7 বছর করে কারাদণ্ড দেয় আদালত। 2015 সালের 3 আগস্ট পল্টন থানায় মিথ্যা মামলা করার 1 বছর পর শফিক রহমানকে গ্রেফতার করা হয়। পরে জামিনে মুক্তি পেয়ে দেশ ছাড়েন তিনি। স্বৈরাচার শেখ হাসিনা পতনের পর দেশে ফিরে আসেন তিনি।
সংবিধান সংশোধন করার অধিকার শুধুমাত্র নির্বাচিত সরকারের। কেউ যেন আর গণতন্ত্র হরণ করতে না পারে তাই সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। অন্যদিকে গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত সফল হবে না। রাজধানীতে পৃথক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। হাসান মাহমুদের রিপোর্ট। জিয়া মঞ্চের ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়। পরে গয়েশ্বরচন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে গতিশীল রাখতে তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। এই জাতির নেতা তার বিরুদ্ধে যে সকল অন্যায় মামলাগুলি প্রত্যাহার করে গণতন্ত্রের চলার পথকে সুগম করবে। এই ৫ই আগস্টে যারা পরাজিত শক্তি তারা বসে নেয়, তারা হয়তো একটা স্যাবোটাইজ করার চেষ্টা করবে। যে সকল অঞ্চলে সকল পূজাকে আমরা দেখভাল করব, আমরা জনগণকে নিয়ে নিরাপত্তা দিব। আমি আশা করি কুচক্রী মহল যতই চেষ্টা করুক, জাতির কপালে কলঙ্ক লেপন করার সকল অপচেষ্টা আমরা অত্যন্ত কঠিন হাতে মোকাবেলা করব। এদিকে ডিআরইউ মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনায় হাফিজ উদ্দিন আহমেদ ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের জন্য বীর ভাতার দাবি জানিয়ে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের অনেকেই 111 সরকারের ছিল, তাই সতর্ক হতে হবে। সংস্কার করার জন্য রাজনৈতিক দল যথেষ্ট, নির্বাচিত প্রতিনিধিরা যথেষ্ট। এই দেশে সংবিধান সংশোধন করার অধিকার একমাত্র নির্বাচিত জনপ্রতিনিধিদের। এই কথাটি ভুলে যাবেন না। যতই পিএইচডি ডিগ্রি থাকুক, এটা দিয়ে আপনারা সংবিধান সংশোধন করতে পারবেন না। এই উপদেষ্টা পরিষদের অনেকেই শেখ হাসিনার সহায়তার তালিকায় ছিলেন। তারা আগের সরকারগুলোকে সাহায্য করেছেন, 111 সময়ও করেছেন। এদিকে নয়াপল্টনে জিয়া মঞ্চের শোভাযাত্রা পূর্ব সমাবেশ থেকে বক্তারা দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার দাবি জানান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। ভারতের বিপক্ষে টি-20 সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাদ পড়েছেন সাকিব আল হাসান, জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। 2024 টি-20 বিশ্বকাপ দল থেকে 3টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। এর মধ্যে বাদ পড়েছেন সাকিব, সৌম্য সরকার ও তানভীর ইসলাম। 14 মাস পরে ডাক পেয়েছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ওপেনার পারভেজ হোসেন ইমন ও বামহাতি স্পিনার রকিবুল হাসানকে দলে রাখা হয়েছে। ভবিষ্যতের চিন্তা করে তরুণদের সুযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। মিড লর্ডরে দ্য গ্রেট সাকিব আল হাসান তিনি ঘোষণা দিয়েছেন যে তিনি তার শেষ টি-20 ম্যাচটি খেলে ফেলেছেন। তার কাছাকাছি রিপ্লেসমেন্ট আসলেই এই মুহূর্তে আমাদের কাছে না থাকলেও তার জায়গাটি ব্যাটিংয়ে যিনি খুব ভালোভাবে সামাল দিতে পারেন বলে আমরা মনে করি।